হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজ আমি দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 7 ফিজিক্স পার্টের চ্যাপ্টার 7 অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এখানে পরমাণু নিউক্লিয়াস অর্থ এই নয় যে পরমাণু নিউক্লিয়াস মানে পরমাণুর গঠন আর নিউক্লিয়াসের গঠন এই বিষয় নিয়ে খুব বেশি আলোচনা নেই, কারণ পরমাণুর গঠনের চ্যাপ্টারে তোমরা এগুলো আলোচনা হয়েছে, এগুলো শুনে থাকবে। তো আজকে যে বিষয়গুলো আছে আমি মুখে মুখে নামগুলো বলছি। প্রথমত রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দ্বিতীয়ত হচ্ছে ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট এবং নিউক্লিয় বন্ধন শক্তি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। তৃতীয় হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, আর চতুর্থ হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, এবং এর সঙ্গে রিলেটেড কিছু কথা আলোচনা করা হবে। তো প্রথম আসছি আমি রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করতে। এবার তেজস্ক্রিয়তা ব্যাপারটি কিভাবে আবিষ্কৃত হলো, এটি আবিষ্কার করে 1896 খ্রিস্টাব্দে হেনরি বেকারেল অ্যান্টনি হেনরি বেকারেল ইনি প্রথম রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন। তো এই আবিষ্কার সম্পর্কে একটু ঘটনা আছে। উনি মূলত, তোমরা নিশ্চয়ই জানো, বিজ্ঞানী রনজেন এক্স রশ্মি আবিষ্কার করেন। বিজ্ঞানী রনজেন উনি এক্স রে আবিষ্কার করেন এবং তার জন্য উনি 1901 সালে মানে 1901-এ নোবেল প্রাইজও পান বিজ্ঞানী রনজেন। তো এনার এক্স রে নিয়ে আরও গবেষণা করছিলেন অ্যান্টনি হেনরি বেকারেল। তো উনি গবেষণা করতে গিয়ে ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট একটি যৌগ। এই যৌগটিকে এরই একটি টুকরোকে উনি কালো কাগজে, কিছু ফটোগ্রাফি প্লেটের সঙ্গে কালো কাগজে মুড়ে রাখেন এবং তার যে প্রতিপ্রভা বা ফ্লোরোসেন্স এটা পরীক্ষা করার জন্য তিনি এটি কিছু কাগজে মুড়ে ড্রয়ারের মধ্যে অন্ধকারে ঢুকিয়ে রাখেন। কোনো কারণে এই পরীক্ষাটা উনি পরে করবেন জন্য এটি ঢুকিয়ে রাখেন। বেশ কয়েকদিন পরে এসে খুলে দেখেন যে অন্ধকারে রাখা হয়েছে, আবার কালো কাগজে মোড়া আছে, তা সত্ত্বেও ফটোগ্রাফিক প্লেটের উপর কিছু মার্ক পড়েছে, দাগ পড়েছে। অর্থাৎ তাহলে এই যৌগ থেকে কিছু একটা রে এসে ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করেছে। তিনি এই রেটাই হলো আসলে তেজস্ক্রিয় রশ্মি, এবং এটাকে যে রশ্মিগুলো বেরোয় তার নাম বেকারেল রেও বলা হয়। পরবর্তীতে ম্যাডাম কুরি এসে প্রথম নামটি প্রদান করেন রেডিও অ্যাক্টিভ রে বা তেজস্ক্রিয় রশ্মি। তা এই থেকে তেজস্ক্রিয়তার জন্ম। এবার তেজস্ক্রিয়তার সংজ্ঞা হিসেবে তোমরা যে কোনো বইয়ে দেখতে পারো, কোনো কোনো বইয়ে মোরাললেস মোটামুটি একই রকম সংজ্ঞা আছে। বলা আছে যে ধর্মের জন্য সাধারণত উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌল সব অবস্থায়, কথাগুলো মাথায় রাখবে, সব অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে মানে স্পন্টেনিয়াসলি এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে এবং নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়, তাকে তেজস্ক্রিয়তা বলে। সেই ধর্মটিকে, যে ধর্মের জন্য অপেক্ষাকৃত উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলি সব অবস্থাতেই, অর্থাৎ তাপ, চাপ, উষ্ণতা, কোনো অবস্থাতেই এদের এই স্বতঃস্ফূর্তভাবে বা স্পন্টেনিয়াসলি এদের যে অদৃশ্য রশ্মি বিকিরণ করে সেটাকে আটকানো যায় না। তা যাই হোক, যে ধর্মের জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে এই অদৃশ্য রশ্মি লাগাতারভাবে নিঃসরণ করে এবং সঙ্গে সঙ্গে তারা নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়, তাকেই বলা হয়েছে তেজস্ক্রিয়তা। এবং যে মৌলগুলি এই ধর্ম প্রকাশ করে তাকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। এবং তেজস্ক্রিয় মৌলগুলি থেকে যে রশ্মি
বা রেগুলো বেরিয়ে আসে, যে রশ্মি বা রেগুলো বেরিয়ে আসে সেগুলোকে বলা হয় রেডিও অ্যাক্টিভ রে। মৌলগুলিকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলে, আর যে রশ্মিগুলো বের হয় তাদের বলা হয় রেডিও অ্যাক্টিভ রে বা তেজস্ক্রিয় রশ্মি। এবারে হচ্ছে মূলত কোন কোন মৌলের হয়। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, যাকে আমরা বলি অ্যাটমিক নাম্বার হচ্ছে যাদের মোর দ্যান 82, অথবা বলা যেতে পারে যাদের ভর সংখ্যা মানে মাস নাম্বার মোর দ্যান 210, অথবা বলতে পারি আমরা যাদের পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট মোর দ্যান 206। আরও একভাবে বলা যায় যে সকল মৌলের নিউক্লিয়াসে অর্থাৎ তার কেন্দ্রে N/P রেশিও, N/P অনুপাত 1.5 বেশি। N/P, N মানে এখানে নিউট্রন সংখ্যা, আর P মানে হচ্ছে প্রোটন সংখ্যা। এই অনুপাত 1.5 বেশি সেই সকল মৌলের নিউক্লিয়াস, তাদের নিউক্লিয়ার বন্ধন শক্তি অর্থাৎ নিউক্লিয়াসের যে বন্ধন শক্তি এই নিউক্লিয়নগুলিকে বেঁধে রাখে। নিউক্লিয়ন বলতে কিন্তু নিউট্রন আর প্রোটনকে বোঝায়, নিশ্চয়ই তোমরা জানো। বেঁধে রাখে তারা তাদের নিউট্রন এবং প্রোটনকে একসঙ্গে আর বেঁধে রাখতে পারে না, তখন তাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে লাগাতার কতগুলো রশ্মি বেরোতে থাকে। এই সকল মৌলই এই তেজস্ক্রিয়তা প্রদান করে। অর্থাৎ বুঝতে পারলাম আমরা যে N/P রেশিও মোর দ্যান 1.5 হলে সেই সকল মৌল থেকে লাগাতার তেজস্ক্রিয় রশ্মি বেরোতে থাকে এবং এই সকল মৌলের মধ্যে এই তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায়। তবে কিছু কিছু মৌল আছে যাদের পারমাণবিক সংখ্যা কম, আমি উদাহরণ দিচ্ছি একটু পরে, তাদের মধ্যেও তেজস্ক্রিয়তা পরবর্তীতে দেখা গেছে। লং রিসার্চের পর এগুলো পরবর্তীতে অনেক কিছুই আবিষ্কার হয়েছে। তাহলে মূলত এই সকল মৌল তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরবর্তীতে, যাই হোক, প্রথম যখন হেনরি বেকারেল এটি আবিষ্কার করলেন, তারপরে তেজস্ক্রিয়তার উপর একটি লং রিসার্চ করলেন ম্যাডাম কুরি, এবং তার হাজব্যান্ডও আছেন তার সঙ্গে, পিয়ার কুরি। উনিও এই বিষয়ের উপর একটি লং রিসার্চ করেন এবং রিসার্চের ফলে আরও কতগুলো মৌল তারা আবিষ্কার করেন যাদের তেজস্ক্রিয়তা মূলত প্রথমে দেখা যায় যে আমি যে প্রথম যে যৌগটি বলেছি ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট, সেই ইউরেনিয়ামের মধ্যে প্রথম তেজস্ক্রিয়তা লক্ষ্য করা যায়। পরবর্তীতে ম্যাডাম কুরি আবিষ্কার করেন পোলোনিয়াম আর রেডিয়াম, এবং দেখা যায় এদের তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয়তার ক্ষমতা ইউরেনিয়ামের থেকে অনেক বেশি। যেমন পোলোনিয়ামের তেজস্ক্রিয়তার ক্ষমতা ইউরেনিয়ামের 1000 গুণ এবং রেডিয়ামের তেজস্ক্রিয়তার ক্ষমতা ইউরেনিয়ামের 10 লক্ষ গুণ। তো যাই হোক, পরবর্তীকালে এই যে আমি নাম বললাম ম্যাডাম কুরি, উনি তার হাজব্যান্ডের সঙ্গে একসঙ্গে এই বিষয়ের উপর নোবেল পুরস্কার পান। সেই নোবেল পুরস্কারটি উনি পান বিজ্ঞানী বেকারেলের সঙ্গে যৌথভাবে। অর্থাৎ প্রথম যখন নোবেল পুরস্কার পান 1903 খ্রিস্টাব্দে, 1903 খ্রিস্টাব্দে উনি যখন প্রথম নোবেল পুরস্কার পান, তখন ম্যাডাম কুরি তার হাজব্যান্ডের সঙ্গে যৌথভাবে হাফ নোবেল পুরস্কার পান এবং বেকারেল বাকি হাফ অংশ পান। আবার ম্যাডাম কুরি 1911 খ্রিস্টাব্দে এককভাবে নোবেল পুরস্কার পান, সেবার কেমিস্ট্রিতে। তো ম্যাডাম কুরি হচ্ছেন পৃথিবীর প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পান, এবং আরও একটি রেকর্ড হলো তিনি একাই 2টি নোবেল পুরস্কার পান। তিনি একাই 2টি নোবেল পুরস্কার পান। যাই হোক, এটা একটি ইতিহাস, এটা তোমরা ইন্টারেস্ট নিয়ে দেখতে পারো। এবার আমরা আসি রেডিও অ্যাক্টিভিটির সম্পর্কে কিছু সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো আমাদের জানা দরকার। সেই সংজ্ঞাগুলো হলো, প্রথম কথা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাকৃতিক রেডিও অ্যাক্টিভিটি, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা,
বা ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি। আর একটি হচ্ছে কৃত্রিম বা ইনডিউসড বা এটিকে বলা হয় ইনডিউসড রেডিও অ্যাক্টিভিটি। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কোনগুলি? যে সংজ্ঞাটি আমি প্রথমে বললাম যে প্রাকৃতিকভাবে যে সকল ভারী মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে রেডিও অ্যাক্টিভ রেগুলো লাগাতার অর্থাৎ অনবরত বেরোতে থাকে তাদের তেজস্ক্রিয়তাকে বলা হয় প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। কিন্তু পরবর্তীতে দেখা গেছে আলফা কণা দিয়ে আঘাত করলেও কতগুলো স্থায়ী মৌলের নিউক্লিয়াসে আলফা কণা দিয়ে আঘাত করলে আলফা কণার পরিচয় আমি দিচ্ছি। আলফা কণা দিয়ে আঘাত করলে সেই নিউক্লিয়াসগুলো উত্তেজিত হয়ে পড়ে এবং তার পরবর্তীতে রেডিও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। উদাহরণ হিসাবে আমি তোমাদের দিচ্ছি যে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসকে যদি কোনো আলফা কণা দিয়ে আঘাত করা হয়, অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস লক্ষ্য করো, এখানে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হচ্ছে 27, পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার 13, তাকে যদি আলফা কণা দিয়ে আঘাত করা হয় তার নিউক্লিয়াসকে, তাহলে সেটি ফসফরাস 30-15-এ পরিণত হয়। এবং এখানে আমি স্টার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ফসফরাস নিউক্লিয়াসটি তখন উত্তেজিত অবস্থায় বা এক্সাইটেড কন্ডিশনে থাকে, স্টেবল না, মানে স্থিত না, একটু উত্তেজিত অবস্থায় থাকে, অস্থায়ী অবস্থায় থাকে এবং সঙ্গে সঙ্গে একটি নিউট্রন কণা আবিষ্কার হয়। এটি হচ্ছে নিউট্রনের সিম্বল। তখন সেটি ভেঙে গিয়ে স্থায়ী সিলিকন পরমাণুতে পরিণত হয়। সিলিকনের ভর সংখ্যা 30 এবং পরমাণু ক্রমাঙ্ক 14 এবং সাথে সাথে একটি পজিট্রন ও একটি নিউট্রিনো কণা নির্গত হয়। এটিকে বলা হচ্ছে আর্টিফিশিয়ালও বলা যায় বা ইনডিউসড রেডিও অ্যাক্টিভিটি বা কৃত্রিম রেডিও অ্যাক্টিভিটি। এখানে আমরা যে নিউক্লিয়াসকে আঘাত করা হয় আলফা কণা দিয়ে তাকে বলা হয় প্রক্ষেপক বা প্রজেক্টাইল। পরবর্তীতেও তোমরা নিউক্লিয় বিভাজন বিক্রিয়াতে এই প্রক্ষেপককে পাবে, আমি পরে বলছি। তো এখানে যে আলফা কণা দিয়ে আমরা নিউক্লিয়াসকে আঘাত করলাম তাকে বলা হচ্ছে কি প্রক্ষেপক বা প্রজেক্টাইল। তবে প্রজেক্টাইল হিসাবে শুধু আলফা কণা নয়, আলফা ছাড়া প্রোটন ব্যবহার করা যেতে পারে। ডয়টেরিয়াম, হাইড্রোজেনের একটি আইসোটোপের নাম ডয়টেরিয়াম বা ডিউটেরিয়াম, সেটা তোমরা জানো, সেটিও ইউজ হতে পারে, আর নিউট্রিনিও ইউজ হতে পারে। এইগুলো প্রাকৃতিক আর কৃত্রিম তেজস্ক্রিয়তা। এবারে আর কয়েকটি সংজ্ঞা আছে, সেগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল, সে সম্পর্কে বললাম। তার আগে আমি কয়েকটা কথা বলে নেই। তেজস্ক্রিয় পরমাণু থেকে লাগাতার যে রশ্মিগুলো বেরোতে থাকে সেই রশ্মিগুলো হলো 3 প্রকার। প্রথম যে রশ্মির কথা বলা হয় সেটি হচ্ছে আলফা রশ্মি, দ্বিতীয় হচ্ছে বিটা রশ্মি, তৃতীয় হচ্ছে গামা রশ্মি। এর নাম আলফা, বিটা, গামা। আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম পরমাণুর যখন হিলিয়াম পরমাণু ডবল প্লাস পজিটিভ চার্জ হয়, ডবল প্লাস চার্জ হয়, সেই নিউক্লিয়াসটিকে আলফা কণা বলা হয়। হিলিয়ামের সাধারণ অবস্থায় হিলিয়ামের সিম্বল হচ্ছে He2 4। তার মানে কি হিলিয়ামের মধ্যে প্রোটন আছে কয়টি? 2টো, আর নিউট্রন আছে কয়টি? 2টো। তো এবার যদি আমি বলি আলফা মানে হচ্ছে He++, আলফা কণা মানে He++, তার মানে এর মধ্যে যে ইলেকট্রন দুটি সেটি নির্গত হয়ে গেছে, অর্থাৎ এই আলফা কণার তাহলে ভর সংখ্যা কত হলো? ভর সংখ্যা মানে প্রোটন ও নিউট্রনের যোগফল, তাহলে ভর সংখ্যা হলো 4। আর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার পরমাণু ক্রমাঙ্ক যদি বলি সেই হিসাবে প্রোটন সংখ্যা কত হচ্ছে? 2। এখানে পরমাণুর ক্রমাঙ্ক কথাটি বলা ঠিক না, আমি তার সঙ্গে সামঞ্জস্য রেখে বললাম এর ভর সংখ্যা 4, পরমাণুর ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে কত? 2। আর বিটা হচ্ছে কিছুই না, বিটা কিন্তু আসলে একটি ইলেকট্রন কণা। কিভাবে বিটার উৎপত্তি হয় সেটিও বলছি। গামা কোনো কণা না, এগুলো দুইজনেই কণা, কিন্তু গামা কোনো কণা না। গামা হচ্ছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ একটি গামা হচ্ছে আসলে শক্তি তরঙ্গের আকারে নির্গত হয়। এবার আলফা, বিটা, গামার আমরা কম্পারেটিভ স্টাডিটা পড়ব, তাদের 3 জনের মধ্যে আলোচনা পড়ব।
এবার আলফা হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত, বিটা হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত, গামার কোনো তড়িৎ নেই, যেহেতু এটি একটি শক্তির রূপ মাত্র, তাই এর তড়িৎ নেই। কিন্তু এই ঘটনাটি আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড তার একটি পরীক্ষার মাধ্যমে। তবে সেক্ষেত্রে শুধু রাদারফোর্ড না, তার সঙ্গে ম্যাডাম কুরি, পিয়ার কুরি, ম্যাডাম কুরির হাজব্যান্ড এবং ভিলাও, এই সকল বিজ্ঞানীরা তার এই রশ্মিগুলোর আচরণ আবিষ্কারের ক্ষেত্রে তার সঙ্গে সহযোগী ছিলেন। রাদারফোর্ডের যে পরীক্ষাটি সাহায্যে উনি আলফা বিটা গামা রশ্মির তড়িৎ প্রকৃতি বলতে গেলে নির্ণয় করেন, সেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরকম সীসার খণ্ডের ভেতরে তেজস্ক্রিয় পদার্থ রাখা হয়েছে, সেখান থেকে এই ছিদ্র দিয়ে তেজস্ক্রিয় রশ্মি বেরোচ্ছে। সীসা রাখার কারণ হচ্ছে সীসার যদি পুরু আবরণ রাখা যায় তবে তেজস্ক্রিয় রশ্মিকে আটকানো সম্ভব, তাহলে অন্যদিকে নির্গত হচ্ছে না, একটি সূক্ষ্ম ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটি একটি পাতের মধ্য দিয়ে বেরোলো। তাকে যদি তার যাত্রাপথেই যদি আমরা দুটি তড়িৎক্ষেত্র রাখি, ওপরে দেখো ঋণাত্মক তড়িৎক্ষেত্র, নিচে ধনাত্মক তড়িৎক্ষেত্র, তাহলে রাখলে লক্ষ্য করা যাবে এখানে একটি ফ্লুরোসেন্ট প্লেট রাখা আছে। জিঙ্ক সালফেট বা বেরিয়াম প্ল্যাটিনোসায়ানাইড এর পাত হচ্ছে ফ্লোরোসেন্ট পাত, যার মধ্যে প্রতিপ্রভা বা ফ্লোরোসেন্স সৃষ্টি হয়। তখন এইভাবে প্রজেক্ট করে দেখা গেছে যে বিটা রশ্মিগুলো পজিটিভ তড়িৎক্ষেত্রের দিকে বেঁকে যাচ্ছে এবং আলফা রশ্মিগুলো নেগেটিভ তড়িৎক্ষেত্রের দিকে বেঁকে যাচ্ছে, গামা রশ্মি সোজা বেরিয়ে যাচ্ছে। তো এর দ্বারা সিদ্ধান্তে আসা সম্ভব হয়েছে যে আলফা রশ্মিগুলো হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত, কারণ সেই ঋণাত্মক মেরুর দিকে বেঁকে গেছে, এবং বিটা রশ্মি বা বিটা কণাগুলো হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত, কারণ সে ধনাত্মক তড়িৎক্ষেত্রের দিকেই বেঁকে গেছে। কিন্তু গামা রশ্মি কোনো কিছু দ্বারা বিচ্যুত হয়নি, এর অর্থ গামা রশ্মির কোনো তড়িৎ নেই। গামা রশ্মি হচ্ছে তড়িৎ নিরপেক্ষ বা নিস্তড়িৎ। তো এছাড়া আলফা বিটা গামা রশ্মির আর কি কি ধর্ম আছে আমরা একটা ছকের আকারে বিস্তারিত আলোচনা করছি। আলফা বিটা গামা রশ্মির কম্পারেটিভ কিছু স্টাডি আমি বলছি। প্রথম কথা, তোমরা ছকে দেখতে পাচ্ছ যে প্রথমে হচ্ছে প্রকৃতি মানে কে ধনাত্মক, কে ঋণাত্মক, কে নিস্তড়িৎ, সেটি তো আমি একটু আগে বললাম, সেটি আর বলছি না। দ্বিতীয় কথায় আসি, ভর। আলফা কণার ভর হচ্ছে একটি প্রোটনের ভরের 4 গুণ, অর্থাৎ একটি প্রোটনের ভর তোমাদের জানা আছে, তাকে 4 দিয়ে গুণ করলে যা হয় সেটা হলো 6.642 × 10⁻⁻27 কেজি, অথবা ইউ দিয়ে আছে 4.0015 ইউ মানে অ্যাটমিক মাস ইউনিট, সে সম্পর্কে নিশ্চয়ই ধারণা আছে। আর বিটা কণার ভর হচ্ছে জাস্ট ইলেকট্রনের ভরের সমান, তো ইলেকট্রনের ভর জানা আছে 9.1 বা 9.11 বলা হয়, ইন্টু 10⁻⁻13 কেজি বা এত ইউ। আর গামা রশ্মির কোনো ভর নেই। আধান, আলফা কণার আধানের বেলা আমি একটু আগে বলেছি, আলফা কণা অর্থাৎ হিলিয়ামের গায়ে ডবল প্লাস দেওয়া আছে, তাই একটি ইলেকট্রনের যে আধান তার দ্বিগুণ, বা একটি প্রোটনের আধান, কারণ তোমরা জানো ইলেকট্রনের আধান আর প্রোটনের আধান হচ্ছে সমান। ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ, প্রোটনের হচ্ছে পজিটিভ, তাই ইলেকট্রনের আধান হচ্ছে 1.602 × 10⁻⁻19 কুলম। এটা অবশ্যই নেগেটিভ আধান, এটি হচ্ছে বিটা কণার, এর দ্বিগুণ, একে 2 দিয়ে গুণ করে তোমরা এটি পাবে। আর গামা রশ্মি হচ্ছে কি, নিস্তড়িৎ। এবার ভেদন ক্ষমতা, আলফা কণা তো আকারে একটু বড়, তোমাদের কিন্তু পরীক্ষায় এদের আকার নিয়ে আলোচনা আসবে, যে এদের আলফা বিটা গামা রশ্মিকে ভরের হিসাবে সাজাও, তাহলে সেক্ষেত্রে কি হবে আমি শর্ট করে একটু বলতে চাই, যে সেক্ষেত্রে আলফা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান কী হবে, গামা। তো এরকম তোমাদের কম্পারেটিভ শর্ট কোশ্চেন আসবে, সেগুলো এর সঙ্গে সঙ্গে বুঝে যাবে। তো এবার ভেদন ক্ষমতা, যেহেতু আলফার আকার বড় এবং গতিবেগ কম, ফলে এর ভেদন শক্তিও কম। তবে কতটা ভেদ করতে পারে, 0.01 mm পুরু অ্যালুমিনিয়াম পাত সহজেই ভেদ করে যেতে পারে। আর বিটা কণার ভর নগণ্য আর গতিবেগ বেশি, তাই এর ভেদন শক্তি আলফার তুলনায় বেশি, এবং আলফার প্রায় 100 গুণ বেশি ভেদন ক্ষমতা রাখে, অর্থাৎ 1 সেন্টিমিটার। এখানে দেখো 0.01 mm, আর এখানে 1 সেন্টিমিটার অ্যালুমিনিয়ামের পাত ভেদ করে যেতে পারে, মানে অ্যালুমিনিয়ামের পাত এই পর্যন্ত হলে তবেই ওকে আটকানো যায়। আর গামা রশ্মির তো কোনো ভর নেই এবং আধানও নেই,
তা এর বেগ শূন্যস্থানে আলোর বেগের সমান বলে এর ভেদন ক্ষমতাও বেশি, যা আলফা কণার প্রায় 10,000 গুণ, এবং এই রশ্মি 100 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাতও ভেদ করতে পারে। তাহলে যদি ভেদন ক্ষমতার হিসাবে আমি সাজাই, তাহলে এই অর্ডার, এইটি ছিল ভরের হিসাবে অর্ডার ছিল, বা ভরের আমরা অধক্রমে সাজিয়েছি। এবার ভেদন ক্ষমতার ভিত্তিতে যদি সাজাই, তাহলে গামা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান আলফা। এই অর্ডারটা, এটি হচ্ছে কিসের ভিত্তিতে? ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ার। এই ভেদন ক্ষমতার হিসাবে সাজালে তাদের আমরা এভাবে সাজাতে পারি। যাই হোক, এই বিষয়টি বলে দিলাম। ভেদন ক্ষমতার হিসাবে গামা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান আলফা। এবার আসি আয়নন ক্ষমতা বা আয়োনাইজিং পাওয়ার। গ্যাসের মধ্য দিয়ে গেলে গ্যাসকে আয়নিত করতে পারে আলফা রশ্মির তুলনায় বিটার আয়নন ক্ষমতা বা গামার তুলনায় বেশি। আলফার মধ্যে যেহেতু ডবল পজিটিভ আছে, সেই জন্য আলফা রশ্মির আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি। আর গ্যাসকে আয়নিত করতে পারে বিটা কণা, অবশ্যই করতে পারে, কিন্তু তবুও এর আয়নন ক্ষমতা গামা রশ্মির তুলনায় বেশি, কিন্তু আলফার তুলনায় কম। আর গ্যাসকে আয়নিত করতে পারে, তবে তা খুব সামান্য পরিমাণে। তাহলে এবার গ্যাসকে আয়নিত করার ক্ষমতার ক্রম তোমরা নিজে সাজিয়ে নিতে পারবে। গতিবেগ, আলফা কণার বেগ প্রায় আলোর বেগের 10%। আলফা কণার বেগ আলোর বেগের প্রায় 10%। বিটা কণার বেগ হচ্ছে আলোর বেগের 90%, পুরোপুরি সমান না, কিন্তু গামা রশ্মির বেগ শূন্য স্থানে আলোর বেগের সমান। অর্থাৎ তোমরা তো জানো আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আবারও বলছি, আলফা কণার বেগ আলোর বেগের 10%, বিটা কণার বেগ আলোর বেগের 90%, আর গামা রশ্মির বেগ শূন্য স্থানে আলোর বেগের সমান। এবার হচ্ছে প্রতিপ্রবাহ সৃষ্টি করার ক্ষমতা, মানে ফ্লোরোসেন্স ক্রিয়েট করার ক্ষমতা। সেটা কীরকম? জিঙ্ক সালফাইড, যেটা একটু আগে বললাম, বা বেরিয়াম প্ল্যাটিনোসায়ানাইড প্রলেপ দেওয়া কোনো প্লেট হচ্ছে আমাদের প্রতিপ্রবাহ সৃষ্টিকারী প্লেট। তার উপর আলফা রশ্মি তীব্র প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে, আর এই প্লেটের ওপর বিটা প্রতিপ্রবাহ সৃষ্টি করে, তবে অনেকটা মৃদু। আর গামা রশ্মি দ্বারা সৃষ্ট প্রতিপ্রবাহ আলফা ও বিটা রশ্মির দ্বারা যে প্রতিপ্রবাহ সৃষ্টি হয় তার তুলনায় মৃদু। তাহলে প্রতিপ্রবাহ সৃষ্টি করার ক্ষমতা সবথেকে বেশি আলফা, তারপরে বিটা, তারপরে হলো কি গামা। আর তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের প্রভাব সেটুকু তো বলা হয়ে গেছে। প্রসঙ্গক্রমে বলি যে এই রশ্মিগুলোর মধ্যে এতগুলো ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাদের মধ্যে একটি সাদৃশ্যতা বা মিল আছে। কি মিল? 1 নম্বর হচ্ছে তারা সকলেই ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে বা ফটোগ্রাফিক প্লেটকে নষ্ট করে দেয়, আর প্রত্যেকে জীবকোষকে ধ্বংস করতে পারে এবং জীবদেহে ক্ষতের সৃষ্টি করে। এবার আমরা আসি পরের ধর্মগুলিতে। তেজস্ক্রিয় বিঘটন বা রেডিওঅ্যাক্টিভ ডিকে। তেজস্ক্রিয় বিঘটন কাকে বলে? তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে যে তেজস্ক্রিয় রশ্মিগুলো নিঃসৃত হয়, এর ফলে সেই মৌলের নিউক্লিয়াসের তো অবশ্যই তার একটি গঠন পরিবর্তন ঘটে, অর্থাৎ আগের নিউক্লিয়াস থাকে না। এই যে নিউক্লিয়াসের ভাঙন, এটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটন বা তেজস্ক্রিয় ভাঙন, যাকে রেডিওঅ্যাক্টিভ ডিকে বলে। তাহলে রেডিওঅ্যাক্টিভ ডিকে বোঝা গেল। এর কতগুলো বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, প্রথম বৈশিষ্ট্য হলো একটি মৌলের এই যে তেজস্ক্রিয় বিঘটন বা তেজস্ক্রিয়তা যে ঘটনাটা, এটি কিন্তু পর্যাবৃত নয়, পিরিয়ডিক না। পর্যায় সারণীতে তোমরা ধর্মগুলো লক্ষ্য করেছো যে ধর্মগুলো পর্যাবৃতভাবে পরিবর্তিত হয়, কিন্তু এই তেজস্ক্রিয় বিঘটন পর্যাবৃত না বা অ্যাপিরিয়ডিক, অপর্যাবৃত। অর্থাৎ এদেরকে পিরিয়ডিক টেবিলে এই ধর্মটাকে অবস্থান দেওয়া যাবে না। এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তেজস্ক্রিয় যে রশ্মিগুলি আছে তারা উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন হয়, সেটি তো জানোই। তো সেই রশ্মিগুলো তারা সহজেই কাগজ, পাতলা বা পুরু ধাতব পাত এগুলো ভেদ করতে পারে। সুতরাং এই তেজস্ক্রিয় রশ্মিগুলিকে রক্ষা করতে গেলে যথেষ্ট পুরু, সাধারণত সীসার পাত ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়ামও হবে, যথেষ্ট পুরু লাগবে। মোটামুটি পাতলা পাত হলে পাত ভেদ করে যায়। 3 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে যে এটি প্রকৃতিগতভাবে স্বাভাবিক, এটা একটা ন্যাচারাল বা স্পন্টেনিয়াস বলতে পারি।
অবিরাম এবং স্পন্টেনিয়াস এটি আপনা আপনি হয়, এটা এর উপর কোনো বাহ্যিক প্রভাব খাটানো যায় না। বাহ্যিক প্রভাব কোনগুলো? কোনো বাহ্যিক প্রভাব দ্বারা এরা প্রভাবিত হয় না, যেমন চাপ মানে প্রেশার, উষ্ণতা মানে টেম্পারেচার বাড়ালে বা কমালে এর কোনো ধরনের প্রভাব হয় না। এছাড়া কোনো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র ইত্যাদি কোনো কিছু প্রয়োগ করে তেজস্ক্রিয় বিঘটন আটকানো যায় না বা এর দ্বারা প্রভাবিত হয় না। আর 4 নম্বর মূল্যবান পয়েন্ট, এটি একটি নিউক্লিয় ঘটনা। এই তেজস্ক্রিয় ঘটনাটি কিন্তু পরমাণুর কোত্থেকে হয়? এটি একটি নিউক্লিয় ঘটনা, অর্থাৎ এই তেজস্ক্রিয় রশ্মি যে নিঃসরণ হয় পরমাণু নিউক্লিয়াস থেকে নিঃসৃত হয়। এটির সঙ্গে পরমাণুর যে বহিস্থ অংশ অর্থাৎ ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনের যে অংশ তার কোনো সম্পর্ক নেই। দেখা গেছে রেডিয়ামের যা তেজস্ক্রিয়তা, আমি এই সম্পর্কে একটি উদাহরণ দিই। রেডিয়ামের ধরো 1 কেজি রেডিয়ামের যা তেজস্ক্রিয়তা, 1 কেজি রেডিয়াম যখন যৌগ গঠন করে রেডিয়াম ক্লোরাইড, তখন এই রেডিয়াম ক্লোরাইড যৌগের সঙ্গেও এই 1 কেজি রেডিয়াম যে যৌগ ক্লোরিনের সঙ্গে যে যৌগ তৈরি করে রেডিয়াম ক্লোরাইড, তারও তেজস্ক্রিয়তা এবং শুধু রেডিয়ামের তেজস্ক্রিয়তা পরিমাপ করে দেখা গেছে তার মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে রেডিয়াম যে যৌগ গঠন করেছে, যৌগ গঠন কখন হয়? একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সঙ্গে আরেকটি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সম্পর্কের ফলে, তার ফলে যৌগ গঠিত হয়। তোমরা সেটি পড়েছো রাসায়নিক বন্ধনে। তাহলে রাসায়নিক বন্ধন তৈরি করা সত্ত্বেও রেডিয়ামের তেজস্ক্রিয়তার মধ্যে কোনো হেরফের হয়নি। তার মানে ইলেকট্রন বিন্যাস বা নিউক্লিয়াসের বহির্ভূত ঘটনার সঙ্গে এটি নিউক্লিয়াসের বহির্ভূত কোনো ঘটনা না, এটি হচ্ছে সম্পূর্ণরূপে নিউক্লিয়াসের ঘটনা। এবং আলফা ও বিটা রশ্মির উৎপত্তি বা গামা রশ্মির উৎপত্তি আমি এক্ষুনি ব্যাখ্যা করব, তখন তোমরা বুঝে যাবে যে এটি হচ্ছে সম্পূর্ণরূপে নিউক্লিয়াসের ঘটনা। এবারে আমরা আলফা রশ্মি, যদি কোনো পরমাণু থেকে পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা রশ্মি নির্গত হয় সেক্ষেত্রে কি পরিবর্তন হয়? ধরো একটি পরমাণু আছে যার পরমাণু ক্রমাঙ্ক এ বলে একটি মৌল বললাম, যার পরমাণু ক্রমাঙ্ক জেড আর ভর সংখ্যা হচ্ছে ধরো এন দিলাম। তা এই মৌল থেকে যদি একটি আলফা কণা নিঃসৃত হয়, তো আলফা কণার, আমি একটু আগে বলেছি আলফা কণার ভর সংখ্যা 4, পরমাণু ক্রমাঙ্ক 2, অর্থাৎ সেক্ষেত্রে যে নতুন মৌল যদি বি উৎপন্ন হয় তাহলে এন, এই যে ভর সংখ্যা এন আছে সেখান থেকে 4 একক কমে যাবে এবং এই জেড থেকে 2 একক কমে যাবে। অর্থাৎ আমি একটি উদাহরণ দিয়ে বলছি, ইউরেনিয়াম 23892, তাহলে এই পরমাণু থেকে যদি একটি আলফা কণা নির্গত হয় তাহলে নতুন পরমাণু যেটি তৈরি হবে, এক্ষেত্রে তৈরি হবে থোরিয়াম, তাহলে তার ভর সংখ্যা কত হবে? থোরিয়ামের ভর সংখ্যা হবে 234 এবং পরমাণু ক্রমাঙ্ক হবে কত? 90। ভর সংখ্যা তোমরা বাদিকেও লিখতে পারো, তাতে অসুবিধা নেই। অর্থাৎ ব্যাপারটা এই দাঁড়ালো যে কোনো একটি মৌলের নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে তার ভর সংখ্যা 4 একক কমে যায় এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায়। কিন্তু কোনো একটি মৌল থেকে, ধরো এক্স একটি মৌল আছে, তার ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড, সেই পরমাণু নিউক্লিয়াস থেকে যদি একটি বিটা কণা নির্গত হয় এবং ধরলাম নতুন মৌল ওয়াই তৈরি হলো, বিটা কণার ক্ষেত্রে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যাবে। এই ঘটনাটি কেন ঘটে? এই বিটা কণার ক্ষেত্রে এরকম ঘটনা কেন ঘটে এবং বিটা কণা যে একটি নিউক্লিয়াস থেকে নির্গত হয়, বিটা কণা তো একটি ইলেকট্রন, বিটা কণা আর কিছুই না, সম্পূর্ণরূপে একটি ইলেকট্রন, তবুও কেন এটি নিউক্লিয়াস থেকে নির্গত হচ্ছে? কারণ আমরা তো জানি নিউক্লিয়াসে কোনো ইলেকট্রনের অবস্থান নেই। সেই সম্পর্কে ব্যাখ্যাটি দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবে। সেটি হলো, নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন আর নিউট্রন। তো যখন একটি নিউট্রন কণা নিয়ে বলছি আমি, একটি নিউট্রন কণা মূলত একটি প্রোটন ও একটি ইলেকট্রনের সমষ্টি। যখন নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয় তখন নিউক্লিয়াসের একটি প্রোটন কমে যায়, অর্থাৎ ভর সংখ্যা 1 কমে যাওয়ার কথা। কিন্তু বিটা যখন নির্গত হয় অর্থাৎ বেরিয়ে যায়, তখন সেই নিউক্লিয়াসে তৈরি হলো নতুন করে একটি প্রোটন।
প্রোটন তৈরি হওয়া মানে ভর সংখ্যা 1 বেড়ে গেল, তাহলে নিউট্রনের জন্য যে ভর সংখ্যা 1 কমলো, প্রোটন সৃষ্টি হওয়ার ফলে সেই 1 বেড়ে গেল, অর্থাৎ যে 1 কমেছিল সেটি বৃদ্ধি পেয়ে আবার ঠিক হয়ে গেল। তার মানে কি হলো, কোনো নিউক্লিয়াস থেকে একটি বিটা নির্গত হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তো যেহেতু নিউট্রন থেকে বিটার উৎপত্তি, তাই বিটা মানে ইলেকট্রন, তাই বলা হয় যে বিটা কণা পরমাণুর নিউক্লিয়াস থেকে উৎপত্তি হচ্ছে, যদিও পরমাণুর নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন নেই। তাহলে বিটার উৎপত্তির মূল কারণ কি, যে নিউট্রন ভেঙে প্রোটন ও বিটা কণা সৃষ্টি হয়, সেই বিটা কণা নির্গত হয়। তো তোমরা তো আগেই শুনেছ যে পরমাণুর নিউক্লিয়াসের যখন পরমাণু ক্রমাঙ্ক 82 এর বেশি হয়, অর্থাৎ যে সকল পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সংখ্যা অপেক্ষাকৃত বেশি হয়, নিউক্লিয় বন্ধন শক্তি সেই নিউক্লিয়াসটিকে আর বেঁধে রাখতে পারে না, তখন সেটি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে এইরূপ আলফা ও বিটা কণা রূপে নির্গত হয়। তো প্রথমে পরমাণুর নিউক্লিয়াস থেকে কিন্তু প্রথমে আলফা, তারপরে বিটা কণা, এগুলো নির্গত হওয়ার পর, বিশেষ করে বিটা কণা যখন নির্গত হয় তখন পরমাণুর নিউক্লিয়াসটি অনেকটা সুস্থিত হয় এবং তার মধ্যে কিছু এনার্জি, কিছু বন্ধন শক্তি তখন এক্সেস হয়ে যায়। নিউক্লিয় বন্ধন শক্তি, যে বিষয়টি একটু পরে আরও বিস্তারিত বলছি আমি, সেই বন্ধন শক্তি কিছুটা এক্সেস হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়। সেই বন্ধন শক্তি নিউক্লিয়াসটিকে আরও স্থায়িত্ব দেওয়ার জন্য সেই বন্ধন শক্তি গামা রশ্মি রূপে নির্গত হয়। তাহলে গামা রশ্মি কখনোই আলফা বিটা নির্গমনের আগে নির্গত হয় না। তো গামা রশ্মি তাহলে মূলত কি, এই বন্ধন যে শক্তি, সেই শক্তি গামা রূপে নির্গত হচ্ছে, তাই গামা কোনো কণা বা পার্টিকেল নয়। এই হলো আলফা বিটা গামার উৎপত্তি এবং তাদের পরিবর্তনের ফলে পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যার কী পরিবর্তন হচ্ছে তা বললাম। আমি এবার একটি কথা বলি যে আলফা বিটার সঙ্গে সম্পর্কিত রেখে একটি নতুন কথা, সেটি হলো, তোমরা লক্ষ্য করে থাকবে এক্ষুনি যা বলা হলো, যে এক্স একটি মৌল আছে, সাপোজ এর পরমাণু ক্রমাঙ্ক, আমি এমনি একটি পরমাণুর ক্রমাঙ্ক 230 ধরলাম, আর তার ভর সংখ্যা 235, আর ভর সংখ্যা 235, পরমাণুর ক্রমাঙ্ক 92 ধরলাম। প্রথমে একটি আলফা কণা নির্গত হলো, হওয়ার ফলে একটি ওয়াই নামে মৌল তৈরি হলো, কারণ অবশ্যই পরমাণু ক্রমাঙ্ক চেঞ্জ হলে নতুন মৌল হয়। তাহলে সেক্ষেত্রে আমি কি বললাম, আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 4 একক কমে যায়, তাহলে 231, এখানে কত হবে 90। এরপরে একটি বিটা কণা নির্গত হলো, বিটা কণা নির্গত হওয়ার ফলে নতুন কণা জেড তৈরি হলো, বা দুটি বিটা কণা নির্গত, আমি যেটি বলতে চেয়েছি দুটো বিটা কণা নির্গত হলো। তো প্রত্যেকটি বিটা কণা নির্গত হওয়ার ফলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা ভর সংখ্যা কত লিখব, 231। আর প্রতিটি বিটা কণা নির্গমনের ফলে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায়, তাহলে এই মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত হবে, 92। এবার তোমরা গেস করো এই দুটো পরমাণুর মধ্যে সম্পর্ক কী। যদি তোমাদের পরমাণুর গঠনের, প্রাথমিক পরমাণু গঠনের ধারণা থাকে, তাহলে তোমরা সম্পর্ক নিশ্চয়ই নির্ণয় করতে পারবে। কি সম্পর্ক, যে এই দুটি পরস্পরের কি হলো, আইসোটোপ। তাহলে লক্ষ্য করো যে কোনো একটি নিউক্লিয়াস থেকে, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে প্রথমে একটি আলফা কণা, তারপর দুটি বিটা কণা নির্গত হলে প্রথম পরমাণু আর শেষ পরমাণুর মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। তারা মূলত একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট, কিন্তু ভর সংখ্যা আলাদা, তাই তারা পরস্পরের আইসোটোপ। তো এটার উপর ভিত্তি করে পর্যায় সারণীতে এদের একটু শ্রেণী সরণের একটি সূত্র আছে, তোমাদের এই লেভেলে নেই, তাই আমি সেই বিষয়ে আলোচনা করছি না। তেজস্ক্রিয়তার উপর আরও 3টি বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে যে জনক ও দুহিতা কেন্দ্রক বা নিউক্লিয়াস কাকে বলে। জনক মানে প্যারেন্ট নিউক্লিয়াস, দুহিতা মানে ডটার নিউক্লিয়াস বলা হয়। তেজস্ক্রিয় বিঘটনের যে ঘটনাগুলো আমি বললাম, যে নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় বিঘটন শুরু হয় সেই নিউক্লিয়াসকে বলা হয় জনক নিউক্লিয়াস বা প্যারেন্ট নিউক্লিয়াস। আর বিঘটনের পরে যে নতুন নতুন নিউক্লিয়াসগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় দুহিতা নিউক্লিয়াস, দুহিতা কেন্দ্রক বা ডটার নিউক্লিয়াস। আমি উপরের উদাহরণে দেখাচ্ছি। প্রথম যখন এই নিউক্লিয়াস থেকে আলফা কণা নিঃসৃত হয়েছে, এটিকে বলা হচ্ছে জনক বা প্যারেন্ট নিউক্লিয়াস। এর ফলে প্রথম যেটি তৈরি হলো বা পরবর্তীতে যারা তৈরি হলো তাদেরকে বলা হচ্ছে ডটার নিউক্লিয়াস বা দুহিতা কেন্দ্র। এবার হচ্ছে তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার একক হলো সময়ের সঙ্গে সঙ্গে যে কোনো তেজস্ক্রিয় নমুনা থেকে লাগাতার যে বিঘটন বা ভাঙন ঘটতে থাকে,
এই ভাঙনের হারকে তেজস্ক্রিয়তার সক্রিয়তা বলে বা অ্যাক্টিভিটি বলে। তো সক্রিয়তা পরিমাপের জন্য একক আছে। প্রথম যেটা এসআই একক হলো বেকারেল, যাকে বিকিউ দিয়ে প্রকাশ করা হয়। বেকারেলকে বলা হয় ডিপিএস, 1 ডিপিএস, 1 বেকারেল ইকুয়াল টু 1 ডিপিএস। 1 বেকারেল ইকুয়াল টু 1 ডিপিএস মানে হচ্ছে 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। এই কথার অর্থ হলো প্রতি সেকেন্ডে যদি একটি করে বিঘটন ঘটে, একটি পরমাণু বিঘটন ঘটে, সেই এককটি হচ্ছে 1 বিকিউ, যাকে সংক্ষেপে 1 ডিপিএস বলি। এটি হলো এসআই একক। তবে একটি প্রাচীন আর প্রচলিত একক আছে। সেই প্রচলিত বা প্রাচীন এককটি হলো 20, যাকে লেখা হয় সিআই দিয়ে। সিআই হলো 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিপিএস বা 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বিকিউ, অর্থাৎ 120 ইকুয়াল টু 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিপিএস বা 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বিকিউ। অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি এতটি পরমাণু নিউক্লিয়াস এর বিঘটন ঘটে, তবে সেই অ্যাক্টিভিটিকে পরিমাপ করা হয় বা তার একক হচ্ছে 120। 120 কথার অর্থ হচ্ছে তাহলে এত ডিপিএস। এই হলো তেজস্ক্রিয়তার একক। এবার হচ্ছে তেজস্ক্রিয়তার ব্যবহার এবং তেজস্ক্রিয়তার কিছু ক্ষতিকারক প্রভাব আছে, আমি সেই বিষয়গুলো বলছি। তেজস্ক্রিয়তার যেমন মানুষের দেহের উপর বেশ একটা বিরূপ প্রভাব আছে। আমি আগে প্রভাবগুলো বলে নিই, তারপরে আমি তেজস্ক্রিয়তার ব্যবহারগুলো বলছি। সেটা হচ্ছে এর প্রভাবকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হয় সোমাটিক প্রভাব এবং অপরটিকে বলা হয় জেনেটিক প্রভাব। সোমাটিক এফেক্ট অ্যান্ড জেনেটিক এফেক্ট। সোমাটিক এফেক্ট হলো কি, তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে মানব শরীরের বাইরের অংশে এবং কম সময়ের মধ্যে যে ক্ষতি ঘটে তাকে সোমাটিক প্রভাব বলে। কীরকম কম সময়ের মধ্যে বাইরের অংশে ক্ষতি হয়? দেহের চামড়াতে ক্ষতের সৃষ্টি হয়, বমি ভাব হয় বা বমির সৃষ্টি হয়, ডায়রিয়া হয়, চুল পড়া, হৃদস্পন্দন মানে হার্টবিট বেড়ে যায়, দাঁতের মাড়ি থেকে রক্তপাত ঘটতে পারে। এর দীর্ঘস্থায়ী ফল হিসাবে লিউকোমিয়া বা অন্যান্য ক্যান্সারের সৃষ্টি হতে পারে। যে ঘটনাগুলো বললাম, এই প্রভাবগুলোকে বলা হয় সোমাটিক প্রভাব, মানে দেহের উপর বা বাহ্যিকভাবে যা প্রভাব হচ্ছে সেটা পরবর্তীতে লং টাইমের বা কনভার্ট হয়ে লিউকোমিয়ার মতো ক্যান্সারের সৃষ্টি করতে পারে। এবার জেনেটিক প্রভাব কি? তেজস্ক্রিয় রশ্মির দেহের মধ্যে প্রবেশ করলে বংশানুক্রমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যখন সঞ্চালিত হয়, এর যে কুপ্রভাব সেটাকে জেনেটিক প্রভাব বলে। জেনেটিক প্রভাবের ঘটনা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। হিরোশিমা ও নাগাসাকিতে যে পরমাণু বোমা বিস্ফোরণ করা হয়, সেখানে তো তেজস্ক্রিয় রশ্মি ছড়িয়ে পড়ে। তার প্রভাব কিন্তু অর্ধ শতাব্দী ধরে জেনারেশন ওয়াইজ এই প্রভাব ছিল। এটাকেই বলা হয় জেনেটিক প্রভাব। যেমন বিকলাঙ্গতা, অন্ধত্ব, বন্ধ্যাত্ব, এই বিষয়গুলো এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে এই রেডিওঅ্যাক্টিভ রের এই কুপ্রভাব লাগাতার চলতে থাকে। এটিকে বলা হয় জেনেটিক প্রভাব। এবার তেজস্ক্রিয়তার কি শুধু এই কুপ্রভাবই আছে? বিজ্ঞানীরা সবসময় তার কুপ্রভাবগুলো উদ্ধার করে যাতে তার হাত থেকে বাঁচা যায় এবং তাকে ইউটিলাইজ করার চেষ্টা করে, একে ভালো কাজে লাগানোর চেষ্টা করে। কি কি কাজে লাগানো যেতে পারে? নাম্বার 1, চিকিৎসা ক্ষেত্রে। তেজস্ক্রিয়তার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার আছে। কীরকম? যে ফসফরাসের একটি তেজস্ক্রিয় আইসোটোপ আছে, যেটি হলো P3215। এটি হচ্ছে টিউমারের চিকিৎসায় ব্যবহৃত হয়। তারপরে সোডিয়ামের একটি আইসোটোপ আছে, এই তেজস্ক্রিয় আইসোটোপ
আমাদের দেহে রক্ত সঞ্চালনের যে সংক্রান্ত যে বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি হয় তার নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়। থাইরয়েড গ্রন্থির বিপাকের হার নিয়ন্ত্রণের জন্য আয়োডিনের একটি আইসোটোপ, থাইরয়েড গ্রন্থির ক্ষেত্রে আয়োডিনের একটি আইসোটোপ ব্যবহৃত হয়, সেটি হচ্ছে I-131 আর নিচে হলো 53। এই আইসোটোপটি থাইরয়েড গ্রন্থির বিপাকের হার নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। তো এগুলো হচ্ছে ট্রিটমেন্টের জন্য, মোটামুটি চিকিৎসা ক্ষেত্রে বা ট্রিটমেন্টে এগুলো ইউজ হয়। এছাড়া পৃথিবীর বয়স নির্ণয়ের ক্ষেত্রে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার আছে। সেটি হলো যে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার পরিমাপের সাহায্যে পৃথিবীর বয়স নির্ণয় করে। এক্ষেত্রে একটি কথা বলতেই হয়, পৃথিবীর বয়স নির্ণয়ের ক্ষেত্রে অর্ধায়ু বলে তেজস্ক্রিয়তার একটি টার্ম আছে। যে সময়ের মধ্যে কোনো তেজস্ক্রিয় পদার্থ তার ঠিক অর্ধেক পরিমাণে পরিণত হয়, তার ভাঙনের ফলে তার অর্ধেক পরিমাণে পরিণত হয়, তাকে অর্ধায়ু বা হাফ লাইফ বলে। এই হাফ লাইফ নির্ণয়ের সাহায্যে পৃথিবীর বয়স নির্ণয় করা যায়। পৃথিবীর মধ্যে ইউরেনিয়াম ও সীসার অনুপাত থেকে এর পৃথিবীর বয়স নির্ণয় করা সম্ভব। একেই বলা হয় ইউরেনিয়াম ঘড়ি। যে ইউরেনিয়াম ঘড়ি ইউরেনিয়াম ও সীসার অর্ধায়ুর অনুপাত থেকে পৃথিবীর বয়স নির্ধারণ করা সম্ভব। এই পদ্ধতিটিকে বলা হয় ইউরেনিয়াম ক্লক বা ইউরেনিয়াম ঘড়ি। এছাড়া তেজস্ক্রিয়তার সাহায্যে বিভিন্ন ফ্লোরোসেন্ট রং তৈরি করা যায়, যেমন জিঙ্ক সালফাইডের সঙ্গে রেডিয়াম মেশালে একটি ফ্লোরোসেন্ট কালার তৈরি হয়। কার সঙ্গে? জিঙ্ক সালফাইড ZnS, এর সঙ্গে যদি ইউরেনিয়াম মেশানো যায় তাহলে একটু নতুন ধরনের রং তৈরি হয়, যার কালারটা হচ্ছে লুমিনেসেন্ট পেইন্ট বলে বা ফ্লোরোসেন্ট আর কি। এর থেকে একটু অন্ধকারের মধ্যেও এটি বেশ ব্রাইট দেখা যায়। এবং তোমরা তো জেনে থাকবে ঘড়ির কাঁটা বা ঘড়ির ডায়ালের মধ্যে যা রাত্রিবেলাও যে ঘড়ির ডায়াল দেখা যায় সেখানে কিন্তু এই ফ্লোরোসেন্ট পেইন্ট ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে কি কৃষিবিজ্ঞানে তেজস্ক্রিয়তার ব্যাপক ব্যবহার আছে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সম্পূর্ণ ঘটনা নির্ধারণের জন্য C14 যে কার্বনের আইসোটোপ আছে যেটি তেজস্ক্রিয়, তার সাহায্যে এর সমস্ত তথ্য নির্ধারণ করা সম্ভব হয়েছে। তেজস্ক্রিয় ফসফরাস, তামা, ক্যালসিয়াম, দস্তা ইত্যাদির সাহায্যে উদ্ভিদের সঠিক পুষ্টির জন্য আর কোন কোন খনিজ প্রয়োজন তা নিখুঁতভাবে জানা গেছে। এছাড়া বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তেজস্ক্রিয়তা ব্যবহার করে, বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের সমস্থানিক ব্যবহার করে গাছগুলির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। এবার তেজস্ক্রিয়তা নিশ্চয়ই জানো যে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় মৌল জ্বালানি রূপে ব্যবহৃত হয়, জ্বালানি বা ফুয়েল রূপে। কোথায়? নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লিতে। পরবর্তীতে এটা নিয়ে আলোচনা হবে। পরমাণু চুল্লিতে তেজস্ক্রিয় পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম ব্যবহৃত হয়। এছাড়া তেজস্ক্রিয়তার আরেকটি ব্যবহার আছে, যে পদ্ধতিটিকে বলা হয় রেডিও কার্বন ডেটিং। কোনো প্রাচীন দেহাবশেষ বা প্রাচীন কাঠ, সেই দেহাবশেষকে কী জন্য বলা হয়? জীবাশ্ম। এগুলির বয়স নির্ণয় করা সম্ভব কার সাহায্যে? যে সেই সকল পদার্থের মধ্যে C14 আইসোটোপ বা সমস্থানিক ও C12 যে আইসোটোপ আছে, এই দুটির অনুপাতের সাহায্যে ক্যালকুলেশন করে এই সকল প্রাচীন কাঠ বা প্রাচীন কোনো জীবাশ্ম বা প্রাচীন কোনো দেহাবশেষের বয়স নির্ণয় করা সম্ভব এই দুটোর অনুপাত পর্যবেক্ষণ করে। এবং এই পদ্ধতিটিকে বলা হয়
রেডিও কার্বন ডেটিং প্রসেস। তো যে পদ্ধতিতে প্রাচীন কোনো কাঠ, প্রাচীন কোনো দেহাবশেষ, যাদেরকে জীবাশ্ম বলা হয়, তাদের বয়স নির্ণয় করা হয় কার্বন 14 ও কার্বন 12 আইসোটোপের অনুপাতের হিসাব করে, তাকে বলা হয় রেডিও কার্বন ডেটিং প্রসেস। এই হলো মোটামুটি তেজস্ক্রিয়তার ব্যবহার। এবার আমরা নতুন টপিকে যাচ্ছি, সেটি হচ্ছে ভর বিচ্যুতি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি।